100 টাকা পিস ডাব ভাবা যায়, তবে রাইডের মাঝে একটু ডাবের জল না হলে চলে না। ঘড়িতে প্রায় 8টা বাজে, তবুও কুয়াশা এখনো কাটেনি, দুপাশে ঘন কুয়াশা। এবার ঢুকছি তারকেশ্বর। ওয়েলকাম টু তারকেশ্বর। ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি, তবু কুয়াশা এখনো কাটেনি। গাড়ি চালাতে খুবই প্রবলেম হচ্ছে, সামনে কিছু দেখা যাচ্ছে না। সব বাধা কাটিয়ে পৌঁছে গেছি বনলতা রিসর্টে। রাস্তার ভিউ দেখে মনে হচ্ছে কোনো হন্টেড প্লেসে রয়েছি। দেখো আরপি রেডি হয়ে গেছে, আমি অলরেডি রেডি হয়ে বসে আছি। বাইরে প্রচন্ড কুয়াশা, সেজন্য একটু লেট করলাম। এটা আমাদের ফার্স্ট হানিমুন রাইড। তো অলরেডি হেলমেট নিয়ে বসে আছে গ্লাস পরে বলে। অলরেডি ঘড়িতে 6টা 18 হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 5টাতে। বাইরে এতটা কুয়াশা, একটু জন্য লেট করলাম, মানে গাড়ি চালানোর মতো অবস্থা না, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। তো গাড়ি পুরো রেডি হয়ে গেছে, গাড়িতেও বেরাচ্ছে, ও পুরো প্রিপেয়ার। কুয়াশা দেখো, আমরা এর মধ্যে যাচ্ছি, এই জন্য একটু লেট করে বেরোনো হয়েছে। আমাদের আরো আগে বেরোনোর কথা ছিল। যত এগোচ্ছি তত আরো ঘন কুয়াশা। প্রচন্ড কুয়াশা, গাড়ি একদমই আস্তে চলছে। দেখো স্পিডে গাড়ি চালাচ্ছি, যত এগোচ্ছি ততই মানে কুয়াশা আরও বাড়ছে, কমার তো কোনো নামই নেই। এইভাবেই চলছে গাড়ি পুরীতে, স্পিড বাড়াতেই পারছি না, মানে সামনের কিছু দেখা যাচ্ছে না। আমরা বেরিয়েছিলাম ফেব্রুয়ারির 3 তারিখ, মানে সরস্বতী পুজোর দিন। সেদিনকে আমরা বেরিয়েছিলাম রাইড করতে। মানে দুদিন আগে হঠাৎ করে প্ল্যান করেছিলাম যে কোথাও একটা যাব। তো হঠাৎই মাথায় আসলো মুকুটমণিপুরের কথা, আর বনলতা রিসর্টে যাওয়ার কথা অনেকদিন ধরেই বলেছিল। তো সেই জন্য একবারে দুটোই হয়ে যাবে, যেহেতু আমরা এই জয়পুর ফরেস্ট হয়ে যাব। আর এই সময় বাঁকুড়া পুরুলিয়ার এই সাইডটার ভিউটা কিন্তু অসাধারণ থাকে, কারণ পাতাগুলো ঝরার সময় হয়ে আসে, মানে হলুদ পাতা পুরো থাকে দু সাইড থেকে, শাল, মহুয়া, পলাশের অসাধারণ কিন্তু ভিউ লাগে। তো সেই জন্য আমিও রাজি হয়ে গেছিলাম যে যাওয়ার জন্য। আমাদের টোটাল কভার করতে হবে 242 কিলোমিটার। এখন যাচ্ছি কল্যাণী এক্সপ্রেস ওয়ের উপর থেকে, কিন্তু কুয়াশা এক ফোঁটাও কাটেনি। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম ভেবেছি হয়তো আস্তে আস্তে কুয়াশা কেটে যাবে, কিন্তু হাইওয়েতে উঠে গেছি, তবু কুয়াশা কাটেনি। সামনের গাড়ি সেইভাবে কিছুই দেখা যাচ্ছে না, গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছিল। আমার ডবল ইন্ডিকেটার লাইন করা নেই, তো সিঙ্গেল ইন্ডিকেটার চালিয়ে সারা রাস্তা চালাচ্ছিলাম। এখন এখানে গাড়ি করে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, এই কল্যাণের দিকে ভিউটা দেখছিলাম। এই যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে এখান থেকে, পুরো টায়ার হয়ে গেছে। ঠিক আছে, কেমন আছে? কল্যাণী ব্রিজ পাড়িয়ে এবার এগোচ্ছি আমরা আদি সপ্তগ্রামের রেলগেটের নতুন ব্রিজ দিয়ে। প্রায় 2 বছর হয়ে গেল এই ব্রিজটা তৈরি হয়েছে, আগে কিন্তু আমরা নিচ থেকেই যেতাম। আদি সপ্তগ্রামের এই রেল ব্রিজ পাড়িয়ে আমরা উঠব ওল্ড দিল্লি রোড। তবে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাইড করতে কিন্তু বেশ ভালোই মজা লাগছিল, কারণ এরপরে রোদ উঠলে প্রচণ্ডই গরম লাগবে। সেইভাবে একটু তাড়াতাড়ি চালাচ্ছিলাম যাতে হাফ রাস্তাটা কভার করতে পারি এই ঠান্ডা ওয়েদারে। তবে মাঝে মাঝেই দাঁড়াতে হচ্ছিল, কারণ অদিতির অসুবিধা হচ্ছিল, ও ফার্স্ট টাইম এরকম লং রাইডে যাচ্ছে। আজকে কিন্তু সরস্বতী পুজো, তোমাদের আগেই বলেছি। তো এবছর আমাদের আর অঞ্জলি দেওয়া হবে না পুজোতে, এভাবেই রাস্তাতেই কেটে যাবে সরস্বতী পুজো। তো এখন কিন্তু চলে এসেছি ওল্ড দিল্লি রোডে। এই রাস্তাটা প্রায় 35 কিলোমিটার কভার করতে হবে আমাকে। প্রায় 35 কিলোমিটার কভার করে এবার নেব ডান দিকে টান। এই যে তোমাদের দেখিয়ে দিই, এই যে ট্রাফিক পুলিশের যে ঘরটা রয়েছে তার পিছনে কিন্তু একটা গুরুদুয়ার আছে, ঠিক তার উল্টো দিকে রাস্তাটা। এই যে রাস্তাটাতে আমি বেরিয়ে যাচ্ছি, এই রাস্তায় কিন্তু পড়বে সিঙ্গুর প্লাস তারকেশ্বর, সব এই রাস্তা দিয়ে আমি যাব। আর আমি যখনই বাঁকুড়া যাই ঠিক এই সিঙ্গুরের রাস্তা দিয়ে কিন্তু যাই। এটাতে আমার সুবিধা এবং কমফর্টেবল মনে হয়। আমি কিন্তু ওই বর্ধমান বা দক্ষিণেশ্বরের সামনে দিয়ে যেটা বর্ধমান হয়ে যায়, আমি রাস্তা দিয়ে কিন্তু যাই না দুর্গাপুর হয়ে, আমি ঠিক এই রাস্তা দিয়ে আরামবাগ হয়ে যাই। আমার কাছে এটা কমফোর্টেবল মনে হয়, এবং যানজট মানে খুব একটা ট্রাফিকের ব্যাপার থাকে না, এই জন্য আমি এই রাস্তাটা দিয়েই যাই।
দেখো দুপাশে কিন্তু এই আলুর আড়তগুলো দেখতে পাচ্ছ, এই সব ঘরগুলো, এখানে কিন্তু সব আলু স্টোর করে রাখা হয়, কারণ সিঙ্গুরে কিন্তু প্রচুর আলু চাষ হয়, তোমরা ভালো করেই জানো। আর এই যে দেখো ট্রেন চলে যাচ্ছে, এটা কিন্তু তারকেশ্বর স্টেশন, তার উপর থেকেই কিন্তু আমরা যাচ্ছি এখন। সিঙ্গুর পার করার পর দেখতে পেলাম ডাব বিক্রি করছে, তো সেখান থেকে আমরা ডাব নিয়ে নিলাম। তবে এক একটা ডাব 100 টাকা পিস চাইছে, কিন্তু বাধ্য হয়ে নিতে হলো, দুজনে দুটো ডাব নিলাম, পেটটাকে ঠান্ডা করলাম। তারপর আবারও বেরিয়ে পড়লাম। এবার দেখতে দেখতে চলে আসলাম তারকেশ্বর গেটের সামনে। এখানে কিন্তু ওয়েলকাম টু তারকেশ্বর বলে লেখা রয়েছে। এখন আমরা চলে এসেছি তারকেশ্বর গেট পার করলাম জাস্ট, এখন একটু তারকেশ্বর মন্দিরে ঢুকবো, পুজো দেবে কি হয়তো। ও টায়ার্ড হয়ে পড়েছে, একটু আগে ডাবের জলকে ওকে এনার্জি বাড়ালাম। তো চলো দেখা হচ্ছে এরপর তারকেশ্বর গেটের এখানে। হাই করে দাও। তোর খুব খিদে পেয়ে গেছে, কী খাচ্ছ? সিল আমার জন্য রাখো, একাই শেষ করেছে। আর কো চিড়ে বাজাটা কই? এত বড় চিড়ে বাজা শেষ? হ্যাঁ, কী অবস্থা দেখো। আমি একটু ওদিকে গেছিলাম হালকা হতে, আর ওদিকে সব সাবার করে দিচ্ছে। তো এইখানে বসে রেস্ট নিচ্ছি, এই তারকেশ্বর গেটের এইখানে। জায়গাটা খুব ভালো লাগছে, কারণ এতক্ষণ পর রোদ দেখতে পেলাম। প্রচণ্ড কুয়াশা ছিল, প্রায় 8টা সাড়ে 8টা পর্যন্ত কুয়াশা ছিল। এখন 10টা বেজে গেছে অলরেডি, একটু লেট হয়ে গেছে, অনেক আস্তে চালাচ্ছিলাম গাড়ি। তো চলো, তো একটু তারকেশ্বর মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে ভিতরে, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে কি খাতড়া, মানে বাঁকুড়া সাব ডিভিশন মুকুটমণিপুর যেখানে, সেখানেই যাচ্ছি। তারকেশ্বর পার করে চলে এসেছি আরামবাগের রাস্তায়। এখান থেকে কিন্তু আরামবাগ 22 কিলোমিটার। সামনে রয়েছে একটা 4 রাস্তার মোড়, ডান দিকে গেলে কিন্তু চণ্ডীতলা, বাঁদিকে গেলে চণ্ডীতলা, ডান দিকে আরামবাগ। তো আমি কিন্তু ডান দিকে বেরিয়ে গেলাম, আমার যেতে হবে আরামবাগ। আরামবাগের পরে আমরা বিষ্ণুপুর হয়ে আমি কিন্তু খাতড়া যাব, বাঁকুড়া ঢুকবো না। মানে বিষ্ণুপুর থেকে কিন্তু একটা শর্টকাট রাস্তা আছে, যেখান থেকে এই খাতড়ায় ঢোকা যায়। তো চলো তোমাদের দেখাবো সেই রাস্তাটা। আরামবাগ পাড়িয়ে আমি কিন্তু চলে এসেছি জয়পুর ফরেস্টের কাছে। আর জয়পুর ফরেস্টে ঢোকার আগে তোমরা সবাই জানো রয়েছে সেই বিখ্যাত বনলতা রিসর্ট, যেখানে কিন্তু প্রচুর সেলিব্রিটিরা আসে এখানে টাইম স্পেন্ড করতে তাদের হলিডেতে। তো আজকে আমরাও কিন্তু কিছু সময় কাটাবো এই বনলতা রিসর্টে। শুনেছি কিন্তু এখানের খাওয়ার দাওয়াগুলো খুবই ভালো হয় এবং এখানকার রসগোল্লা খুবই বিখ্যাত। তো সেগুলো সবই ট্রাই করব। তো চলো আগে ভিতরে যাওয়া যাক, দেখি কি কি রয়েছে আজকের মেনুতে। সামনেই কিন্তু বড় করে লেখা রয়েছে বনলতা স্পেশাল রসগোল্লা, তো সেটা ট্রাই করব, চলো দেখা যাক। আর আজকে যেহেতু সরস্বতী পূজা রয়েছে, তো এখানে কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, একদম গ্রাম্য পরিবেশে সাজানো এই বনলতা রিসর্ট। তো সেগুলো সবই দেখতে দেখতে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। তো আজকে আমাদের এখানে নাইট স্টে করার কথা ছিল, কিন্তু একটা প্রবলেমের জন্য আমরা থাকিনি, চলে গেছিলাম খাওয়া দাওয়া করে। তো চলো এখন এন্ট্রি নিচ্ছি বনলতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। দেখো ঘোড়ার গাড়িও কিন্তু এখানে রয়েছে, এইভাবে তোমরা সারা বনলতা ঘুরতে পারবে। যেখানটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে রেস্টুরেন্টটা। তো আমরা ঘোরাঘুরি পরে আগে কিন্তু ঢুকেই খাওয়ার টেবিলে চলে এসেছি, কারণ পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। সেই সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে, মাঝে হালকা টিফিন করেছি, কিন্তু সেইভাবে কিছুই খাওয়া হয়নি। তাই জন্য দুপুরে একদম পারফেক্ট সময় কিন্তু আমরা পৌঁছে গেছিলাম বনলতায়। তো এখানে কিন্তু অর্ডার করে দিয়েছি আমরা। দেখো আমাদের চলে এসছে থালি। আমরা নিয়েছিলাম বনলতা স্পেশাল কাতলা থালি, এগুলো পড়েছিল 180 টাকা করে পার প্লেট। পরে আমরা চিকেন নিয়েছিলাম, গ্রেভি চিকেনের 2 পিস ছিল, মানে হাফ প্লেট দিয়েছিলাম অর্ডার, তো 100 টাকা নিয়েছিল। খাবারের কোয়ালিটি 10-এ 6 কি 7 দেওয়া যায়। এই সিদ্ধ খাওয়া যায় কত করে এগুলো? হ্যাঁ, 1000 টাকা। 1000। ইমু পাখির ডিমের দাম শুনে ভাবলাম থাক, ওটা দেখতেই সুন্দর লাগছে, খেলে আর ভালো লাগবে না। এখন বনলতা থেকে বেরিয়ে যাব, আর চারিদিকে সব ছোট ছোট মামুনিরা সরস্বতী সেজে ঘুরে বেড়াচ্ছে। এখন যাচ্ছি জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে, প্রচুর হরিণ রয়েছে এই ফরেস্টে, তো সেটা থাকছে পরের পার্টে। এখন আমি বাইক চালাই আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে।